প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মধ্যযুগীয় বাংলা সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন এবং অনুবাদ সাহিত্য। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের নতুন পাঠ্যসূচিতে কিন্তু এই দুটো বিষয় রয়েছে, মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন এবং অনুবাদ সাহিত্য। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় ঢুকছি। দেখো, পিডিএফটির শিরোনামেই কিন্তু আমি লিখেছি মধ্যযুগীয় বাংলা সাহিত্য। এই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে কিন্তু অনেক কিছু রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য আর অনেক কিছু। তার মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে যা রাখা হয়েছে সেটি হচ্ছে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন এবং অনুবাদ সাহিত্য। তো দেখো, বিশেষ করে এই পিডিএফটা কিন্তু তোমাদের বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ছো উচ্চ ক্লাসে, সেটা তোমরা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো লেভেলে হতে পারে, সবাই কিন্তু কাজে লাগবে। বিশেষ করে যাদের লক্ষ্য রেখে আমার আজকের ক্লাসটি, সেটি কিন্তু একাদশ শ্রেণীর জন্য। ঠিক আছে, অন্যরাও সুবিধা পাবে, কিন্তু একাদশ শ্রেণী ওদের জন্যই কিন্তু এটা পার্টিকুলার তৈরি করা। তো যাই হোক, আমি দেখো লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি এখানে। একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস অনুযায়ী বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস অংশের অন্তর্গত পর্ব 2 এর শ্রীকৃষ্ণ কীর্তন এবং অনুবাদ সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন আলোচিত হয়েছে আমাদের এই পিডিএফটিতে। এই দুটি পর্ব মিলে মোট বরাদ্দ থাকছে কিন্তু 5 নম্বর। ইতিপূর্বে একটি চর্যাপদের পর্ব আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি দেখে নিও সেখান থেকেও। এবং এই ভিডিও থেকে মোট 5টি প্রশ্ন থাকবে। আশা করি 5টি কিন্তু তোমরা পাবে। যাই হোক, আমরা এক এক করে প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। দেখো, প্রথমেই প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে কোন 2 শতাব্দীকে অন্ধকারময় যুগ বলা হয়? অপশন এতে রয়েছে অষ্টম এবং নবম শতাব্দী, অপশন বিতে রয়েছে নবম এবং দশম শতাব্দী, অপশন সিতে রয়েছে একাদশ এবং দ্বাদশ শতাব্দী, অপশন ডিতে রয়েছে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি, ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী। যারা ইতিপূর্বে পড়েছ তারা প্রত্যেকেই জানো, ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তুর্কি আক্রমণ হয়েছিল বাংলাদেশে। সেখান থেকে কিন্তু আমাদের অন্ধকার যুগের সূচনা। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, গৌড়ের কোন সম্রাটকে নৃপতি তিলক বলা হয়? কোশ্চেনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রাখবে। দেখো, অপশন এতে রয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন বিতে রয়েছে হোসেন শাহ, অপশন সিতে রয়েছে বখতিয়ার খলজি, অপশন ডিতে রয়েছে দনুজ মর্দন দেব। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, হোসেন শাহ। কেন বলা হচ্ছে তাকে নৃপতি তিলক? দেখো, আমি নিচে একটু মেনশন করে দিয়েছি। তুর্কি শাসকদের অত্যাচারের পর সম্রাট হোসেন শাহর শাসনকালে পুনরায় শান্তি ফিরে আসে এবং বিভিন্ন সাহিত্য রচিত হতে থাকে। তুর্কি শাসকদের শাসন আমলে তো প্রচুর অত্যাচার হয়েছে আমাদের বাংলাদেশের নাগরিকদের ওপর। তাদের সেই সব কারণে কিন্তু আমাদের সাহিত্যের দিকটাও কিন্তু পুরো অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে, কেননা কোনো রকম সাহিত্য সেই সময়ে রচিত হয়নি। পরে যখন হোসেন শাহ ক্ষমতায় আসেন, তখন কিন্তু তার সুশাসনে আবার এক এক করে ভালো ভালো সাহিত্য সৃষ্টি হতে থাকে। তো যাই হোক, 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গদেশে তুর্কি আক্রমণ হয়েছিল আনুমানিক কত সালে? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই আমরা আজকের ভিডিওতে রেখেছি, যেগুলো খুবই সহজ সেগুলোকে কিন্তু রাখিনি। দেখো, অপশন এতে রয়েছে 1200 সালে, অপশন বি 1201, অপশন সি 1202, অপশন ডি 1203। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি 1203। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, বঙ্গদেশে তুর্কি আক্রমণের নায়ক কে ছিলেন? অপশন এতে রয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ,
অপশন বিতে রয়েছে হোসেন শাহ, অপশন সিতে বখতিয়ার খিলজি, অপশন ডিতে জালালউদ্দিন। এখানেও কিন্তু সঠিক উত্তর অপশন সি, বখতিয়ার খিলজি। তার অনেক বড় একটা পুরো নাম আছে, আমি সম্পূর্ণটা লিখিনি, তো যাই হোক মনে রাখবে বখতিয়ার খিলজি। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বখতিয়ার খিলজি যখন বাংলাদেশ আক্রমণ করে তখন বাংলাদেশের শাসক কে ছিলেন? অপশন এতে রয়েছে বল্লাল সেন, অপশন বিতে রয়েছে লক্ষণ সেন, অপশন সিতে দনুজমর্দন দেব, অপশন ডিতে ধর্মপাল। সঠিক উত্তর কিন্তু অপশন বি, লক্ষণ সেন। লক্ষণ সেন যখন তুর্কিরা আক্রমণ করে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন 17 জন, যেটা শোনা যায় 17 জন অশ্বারোহী নিয়ে আমাদের বাংলাদেশ আক্রমণ করে, এবং এই আক্রমণের খবর শুনে এই বৃদ্ধ রাজা লক্ষণ সেন কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্তে মানে পালিয়ে যায় দুর্গ থেকে। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাণ্ডুলিপিটি কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো বসন্তরঞ্জন রায়, অপশন বিতে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন সিতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন ডিতে রয়েছে বিধুশেখর শাস্ত্রী। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, বসন্তরঞ্জন রায়, এবং ওনাকে অনেক সময় বলা হয় বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। ঠিক আছে, হরপ্রসাদ শাস্ত্রী তো চর্যাপদ তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, পরের প্রশ্নতে যাচ্ছি, 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কার হয়? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অপশন এতে রয়েছে 1907 সালে, অপশন বিতে রয়েছে 1908, অপশন সিতে রয়েছে 1909, অপশন ডিতে রয়েছে 1910। সঠিক উত্তর কিন্তু অপশন সি, 1909। পরের প্রশ্ন 8 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? আগেরটি ছিল কিন্তু আবিষ্কার হয়, ঠিক আছে, কত সালে আবিষ্কার হয়, এই প্রশ্ন কিন্তু প্রকাশিত কত সালে হয়েছিল সেটি। প্রশ্ন ভালো করে পড়ে তারপর কিন্তু তোমরা পরীক্ষার খাতায় উত্তর লিখবে। দেখো অপশন এতে রয়েছে 1915, অপশন বিতে রয়েছে 1916, অপশন সিতে রয়েছে 1917, অপশন ডিতে রয়েছে 1918। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, 1916 সালে। পরের প্রশ্ন 9 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল পুঁথিটি কোথায় আবিষ্কার হয়? কোথায় আবিষ্কৃত হয় মানে কোন জায়গা থেকে পাওয়া যায়? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে বর্ধমান জেলার বিসফি গ্রামে, অপশন বিতে বর্ধমানের কাটোয়ায়, অপশন সিতে বর্ধমান জেলার কুলিন গ্রামে, অপশন ডিতে রয়েছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি পারবে। অপশন ডি হলো সঠিক উত্তর, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। এবং নিচে দেখো আরেকটি পয়েন্ট নোট করা আছে, একটু পড়ছি আমি। 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এই অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের ঘুটের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায়। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কার সম্পাদনায় 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয়? দেখো অপশন এতে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন বিতে রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন সিতে রয়েছে বসন্তরঞ্জন রায়, অপশন ডিতে রয়েছে বিধুশেখর শাস্ত্রী। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন। এখানে কিন্তু অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বসন্তরঞ্জন রায়। তিনি আবিষ্কার করেন 1909 সালে এবং তিনি নিজেই প্রকাশ করেন 1916 সালে। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আসল নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো শ্রীকৃষ্ণ কথা, অপশন বিতে রয়েছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, অপশন সিতে রয়েছে শ্রীকৃষ্ণ লীলা, অপশন ডিতে রয়েছে শ্রীকৃষ্ণ পদাবলী।
তোমরা যারা জানো না তারা কিন্তু যে গুলিয়ে ফেলবে। তো মাথায় রাখবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ সঠিক উত্তর, অপশন বি। দেখো এখানেও একটা নোট করা আছে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ লিখা একটি চিরকুট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে পাওয়া যায়। তাই অনেক সমালোচকরা মনে করেন এবং বিশেষজ্ঞরা মনে করেন এই শ্রীকৃষ্ণ সন্দর্ভই হচ্ছে আসল নাম। তো পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি? দেখো অপশন এতে রয়েছে 3টি, অপশন বিতে রয়েছে 4টি, অপশন সিতে রয়েছে 5টি, অপশন ডিতে রয়েছে 6টি। সঠিক উত্তর কিন্তু অপশন এ 3টি। 3টি চরিত্র কি কি? দেখো নিচে আমি লিখে দিয়েছি। বিভিন্ন অপ্রধান চরিত্র থাকলেও প্রধান চরিত্র মূলত 3টি, সেগুলি হলো বড়াই, কৃষ্ণ এবং রাধা। এছাড়া অনেক চরিত্র আছে যেগুলো অপ্রধান, আইহন ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। দেখো অপশন এতে রয়েছে 7টি, অপশন বিতে রয়েছে 10টি, অপশন সিতে রয়েছে 13টি, অপশন ডিতে রয়েছে 18টি। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি 13টি। দেখো আমি নিচে কিছু নোট করে রেখেছি, একটু দেখে নাও তোমরা। 13টি খণ্ডের নাম আমি উল্লেখ করে রেখেছি এখানে: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড এবং রাধাবিরহ। ঠিক আছে, এই রাধাবিরহকে অনেকে প্রক্ষিপ্ত মানে পরে যুক্ত করা এটা বলে থাকে। তো যাই হোক, পরীক্ষায় আসলে তোমরা কিন্তু 13টি লিখবে এবং শেষ যদি বলে সেক্ষেত্রে কিন্তু বলতে হবে তোমাদের রাধাবিরহ শেষ খণ্ড, এবং প্রথম খণ্ড যদি বলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে হবে জন্মখণ্ড। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গ্রন্থের প্রভাব লক্ষ্য করা যায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে গীত গোবিন্দ, অপশন বিতে রয়েছে চর্যাপদ, অপশন সিতে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, অপশন ডিতে রয়েছে ভাগবত। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ গীত গোবিন্দ, যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে, প্রশ্নটি মন দিয়ে পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লিখা? অপশন এতে রয়েছে বিদ্যাপতি, অপশন বিতে রয়েছে বড়ু চণ্ডীদাস, অপশন সিতে রয়েছে মালাধর বসু, অপশন ডিতে রয়েছে কীর্তিবাস ওঝা। সঠিক উত্তর কিন্তু অপশন বি বড়ু চণ্ডীদাস। এখানে কিছু একটা ব্যাপার আছে, আমি নিচে নোট করেছি, একটু দেখে নাও। বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সেটি হলো চণ্ডীদাস নামে একাধিক কবির অস্তিত্ব গবেষকরা স্বীকার করেন। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কখনো চণ্ডীদাস, কখনো বা বড়ু চণ্ডীদাস, আবার কখনো বা অনন্ত বড়ু চণ্ডীদাস ভণিতা ব্যবহার হয়েছে। ঠিক আছে, মানে চণ্ডীদাস কোথাও বড়ু চণ্ডীদাস, কোথাও অনন্ত বড়ু চণ্ডীদাস, 3টি নামই কিন্তু বিভিন্ন পদগুলোর ভণিতায় পাওয়া গেছে। আরেকটি বিষয় আমি বলে রাখছি, দেখো আগের প্রশ্নটি, মোট পদ যা পাওয়া যায় 418টি পদ কিন্তু পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। ঠিক আছে, এর মধ্যে এই 418-র মধ্যে অনেকগুলো পদ কিন্তু চণ্ডীদাসের ভণিতায় আছে, অনেকগুলো পদ আবার বড়ু চণ্ডীদাসের ভণিতায় রয়েছে, আবার অনেকগুলো অনন্ত বড়ু চণ্ডীদাসের ভণিতায়। পরের প্রশ্নে যাচ্ছি, 16 নম্বর প্রশ্ন, ভাগবতের বাংলা অনুবাদ কে করেছিলেন? অপশন এতে রয়েছে দেখো কীর্তিবাস ওঝা, অপশন বিতে রয়েছে কাশিরাম দাস, অপশন সিতে রয়েছে চণ্ডীদাস,
অপশন ডিতে রয়েছে মালাধর বসু। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি, মালাধর বসু। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, মালাধর বসুর লেখা ভাগবতী এর বাংলা অনুবাদ গ্রন্থটির নাম কি? সরি, এখানে ভাগবতী হবে না, এটা ভাগবত, প্রিন্টিং মিস্টেক হয়েছে, ভাগবত হবে, ঠিক আছে। মালাধর বসুর ভাগবতের বাংলা অনুবাদ গ্রন্থটির নাম অপশন এতে রয়েছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, অপশন বিতে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, অপশন সিতে রয়েছে ভাগবত পুরাণ, অপশন ডিতে রয়েছে বাংলা ভাগবত। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, শ্রীকৃষ্ণ বিজয়। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোন শাসকের অনুপ্রেরণায় মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করেন? অপশন এতে রয়েছে দেখো রুকনুদ্দিন বারবক শাহ, অপশন বিতে রয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন সিতে রয়েছে হোসেন শাহ, অপশন ডিতে রয়েছে বখতিয়ার খুলজি। এখানে কিন্তু সঠিক উত্তর রুকনুদ্দিন বারবক শাহ। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, রুকনুদ্দিন বারবক শাহ মালাধর বসুকে তার শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির জন্য যে উপাধি দান করেন? অপশন এতে রয়েছে গুণরাজ মিত্র, অপশন বিতে রয়েছে গুণরাজ খান, অপশন সিতে রয়েছে গুণরাজ মিশ্র, অপশন ডিতে রয়েছে গুণরাজ খান। দেখো সঠিক উত্তর কিন্তু অপশন ডিতে রয়েছে গুণধর খান। সঠিক উত্তর কিন্তু অপশন বি, গুণরাজ খান। ঠিক আছে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ কে করেছিলেন? অপশন এতে রয়েছে কীর্তিবাস ওঝা, অপশন বিতে কাশিরাম দাস, অপশন সিতে চণ্ডীদাস, অপশন সিতে চণ্ডীদাস, অপশন ডিতে মালাধর বসু। সঠিক উত্তর কিন্তু অপশন এ, কীর্তিবাস ওঝা। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কীর্তিবাস ওঝার অনুদিত গ্রন্থটির নাম কি? অপশন এতে রয়েছে দেখো শ্রীরাম পাঁচালী, অপশন বিতে রয়েছে রামায়ণ, অপশন সিতে রয়েছে কীর্তিবাসী রামায়ণ, অপশন ডিতে রামকথা। সঠিক উত্তর অপশন এ, শ্রীরাম পাঁচালী। এবং একে কিন্তু মানে যেটা আমরা মুখে মুখে বলি সেটা বলি কীর্তিবাসী রামায়ণ, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্নটি ভালো করে পড়বে, যদি লেখা থাকে কীর্তিবাস ওঝার অনুদিত গ্রন্থটির নাম কি, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই শ্রীরাম পাঁচালী হবে। পরের প্রশ্ন 22 নম্বর, শ্রীরামপুর মিশন থেকে প্রথম অনুদিত গ্রন্থ কোনটি? দেখো তারিখ, সময়টা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে এখানে, 1802 থেকে 1803, ঠিক আছে। অপশন এতে রয়েছে কাশীদাসী মহাভারত, অপশন বিতে রয়েছে কীর্তিবাসী রামায়ণ, অপশন সিতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, অপশন ডিতে রয়েছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি, কীর্তিবাসী রামায়ণ। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কীর্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এতে রয়েছে দেখো নদিয়ার ফুলিয়া গ্রামে, অপশন বিতে রয়েছে বর্ধমানের পেরো গ্রামে, অপশন সিতে পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে, অপশন ডিতে নদিয়া জেলার দহকুল গ্রামে। সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, নদিয়ার ফুলিয়া গ্রামে। পরের প্রশ্ন 24 নম্বর, অদ্ভুতাচার্যের রামায়ণ গ্রন্থটি কার লেখা? অপশন এতে রয়েছে কাশিরাম দাস, অপশন বিতে রয়েছে কীর্তিবাস ওঝা, অপশন সিতে রয়েছে নিত্যানন্দ আচার্য, অপশন ডিতে রয়েছে সনাতন আচার্য। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি, নিত্যানন্দ আচার্য। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় অনুদিত মহাভারতের প্রথম কবি কে? অপশন এতে রয়েছে দেখো কাশিরাম দাস, অপশন বিতে কীর্তিবাস ওঝা, অপশন সি পরমেশ্বর দাস, অপশন ডি
নিত্যানন্দ আচার্য। সঠিক উত্তর কিন্তু অপশন সি, পরমেশ্বর দাস। ঠিক আছে, পরের প্রশ্ন ২৬ নম্বর প্রশ্ন, পরমেশ্বর দাস রচিত গ্রন্থটির নাম কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো পাণ্ডব বিজয় পাঞ্চালিকা, অপশন বিতে রয়েছে পাণ্ডব বিজয় কথা, অপশন সি ভারত পাঁচালী, অপশন ডি পাণ্ডব পাঁচালী। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। পরের প্রশ্ন ২৭ নম্বর প্রশ্ন, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থটি পর্ব সংখ্যা কত? অপশন এতে রয়েছে ৭টি, বিতে রয়েছে ১১টি, অপশন সি ১৮টি, অপশন ডি ২১টি। অপশন সি ১৮টি। পরের প্রশ্ন ২৮ নম্বর প্রশ্ন, পরমেশ্বর দাসের উপাধি কী ছিল? দেখো অপশন এতে রয়েছে কবিবর, অপশন বিতে রয়েছে কবি শিরোমণি, অপশন সিতে রয়েছে কবীন্দ্র এবং অপশন ডিতে রয়েছে কবিগুরু। অপশন সি সঠিক উত্তর কবীন্দ্র, তাকে কবীন্দ্র পরমেশ্বর দাস বলা হতো, কবীন্দ্র পরমেশ্বর। পরের প্রশ্ন ২৯ নম্বর প্রশ্ন, পরমেশ্বর দাস কার অনুপ্রেরণায় তার গ্রন্থটি রচনা করেন? অপশন এতে রয়েছে দেখো ছুটি খান, অপশন বিতে রয়েছে লক্ষণ সেন, অপশন সিতে রয়েছে হোসেন শাহ, অপশন ডিতে পরাগল খান। সঠিক উত্তর কিন্তু অপশন ডি পরাগল খান। এই মহাভারতটিকে বলা হয় সেই জন্য পরাগলি মহাভারত। ঠিক আছে, পরের প্রশ্ন ৩০ নম্বর প্রশ্ন, চট্টগ্রামের শাসক ছুটি খানের সভাকবির নাম কি? চট্টগ্রামের শাসক ছুটি খান এর সভাকবির নাম কি? অপশন এতে রয়েছে মালাধর বসু, অপশন বিতে রয়েছে পরমেশ্বর দাস, অপশন সিতে শ্রীকর নন্দী, অপশন ডিতে কৈলাস বসু। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি শ্রীকর নন্দী। ৩১ নম্বর প্রশ্ন, শ্রীকর নন্দী মহাভারতের যে পর্ব অনুবাদ করেন? অপশন এতে রয়েছে দেখো অশ্বমেধ পর্ব, অপশন বিতে রয়েছে বন পর্ব, অপশন সিতে রয়েছে সভা পর্ব, অপশন ডিতে রয়েছে শান্তি পর্ব। সঠিক উত্তর কিন্তু অপশন এ অশ্বমেধ পর্ব। এরপরে ৩২ নম্বর, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? অপশন এতে রয়েছে কাশিরাম দাস, অপশন বিতে রয়েছে কীর্তিবাস ওঝা, অপশন সিতে রয়েছে নিত্যানন্দ আচার্য, অপশন ডিতে রয়েছে সনাতন আচার্য। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ কাশিরাম দাস। কাশিরাম দাসই কিন্তু মহাভারতের যতগুলো অনুবাদ হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ। পরের প্রশ্ন ৩৩ নম্বর প্রশ্ন, সম্রাট হোসেন শাহ কত সালে বাংলার সিংহাসনে বসেন? অপশন এতে রয়েছে 1490, অপশন বিতে রয়েছে 1493, অপশন সিতে রয়েছে 1503, অপশন ডিতে রয়েছে 1507। সঠিক উত্তর কিন্তু অপশন বি 1493। পরের প্রশ্ন ৩৪ নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের মৃত্যু হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অপশন এতে রয়েছে 1743, অপশন বিতে রয়েছে 1760, অপশন সিতে রয়েছে 1800, অপশন ডিতে 1802। দেখো সঠিক উত্তর কিন্তু অপশন বি 1760। পরের প্রশ্ন ৩৫ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে বোঝায়? অপশন এতে রয়েছে দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে, অপশন বিতে রয়েছে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে, অপশন সিতে রয়েছে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে, অপশন ডিতে রয়েছে ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। দেখো সঠিক উত্তর কিন্তু
পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী। অপশন সি কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 36 নম্বর, যুগ সন্ধিক্ষণ কোন সময়কালকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে রয়েছে দেখো 1700 থেকে 1800 সালকে, অপশন বিতে 1750 থেকে 1850, অপশন সিতে রয়েছে 1760 থেকে 1800 সাল, অপশন ডিতে রয়েছে 1800 থেকে 1850। সঠিক উত্তর কিন্তু অপশন সি 1760 থেকে 1800, কেননা এই 1760-এ কিন্তু ভারতচন্দ্রের মৃত্যু হয়। আমরা ইতিপূর্বে একটি প্রশ্ন দেখলাম, এই ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু মধ্যযুগকে সমাপ্ত ঘোষণা করেছেন যেসব আমাদের সাহিত্য বিশারদরা আছে, সাহিত্যের গবেষকরা আছে তারা। দেখো এখানে আমি নোট করে দিয়েছি একটু। 1760 সালে ভারতচন্দ্র রায়ের মৃত্যুর সময় থেকে 1800 সাল, এই সময়কালকে মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণ পর্ব হিসেবে ধরা হয়। এই সময়কালকে তাই যুগ সন্ধিক্ষণ বলেও অনেক সময় উল্লেখ করা হয়। দেখো পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড কোনটি? অপশন এতে রয়েছে নৌকা খণ্ড, অপশন বিতে রয়েছে দান খণ্ড, অপশন সিতে রয়েছে ভার খণ্ড, অপশন ডিতে রয়েছে জন্মখণ্ড। সঠিক উত্তর কিন্তু অপশন ডি জন্মখণ্ড। জন্মখণ্ডের পদ সংখ্যা কিন্তু খুবই কম, সেই জন্য এই খণ্ডটিকে কিন্তু বলা হয় ছোট কিংবা ক্ষুদ্রতম। পরের প্রশ্ন একই রকম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে বৃহত্তর খণ্ড কোনটি? অপশন এতে রয়েছে নৌকা খণ্ড, অপশন বিতে রয়েছে দান খণ্ড, অপশন সিতে রয়েছে ভার খণ্ড, অপশন ডিতে জন্মখণ্ড। সঠিক উত্তর কিন্তু অপশন বি দান খণ্ড। তোমরা দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু ইতিপূর্বে একটি কেবলমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন নির্ভর একটি ভিডিও আপলোড করা আছে, সেখানে কিন্তু আরও ডিটেলসে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত তথ্য রয়েছে। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, মধ্যযুগের প্রথম বাংলা ভাষায় রচিত সাহিত্যিক নিদর্শন কোনটি? আমরা প্রত্যেকেই জানি প্রাচীন যুগে কিন্তু চর্যাপদ, এবার এটা মধ্যযুগ বলেছে। কোশ্চেনটা কিন্তু একটু লক্ষ্য করতে হবে ভালো করে। দেখো অপশন এতে রয়েছে চর্যাপদ, অপশন বিতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, অপশন সিতে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, অপশন ডিতে রয়েছে শ্রীরাম পাঁচালী। নিঃসন্দেহে তোমরা সবাই পারবে আশা করি, সেটি কিন্তু সঠিক উত্তর অপশন বি শ্রীকৃষ্ণ কীর্তন। আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো একটু দেরি করে বলছি, কেননা তোমরা যাতে কোশ্চেনটা দেখে একটা মনে মনে উত্তরটি স্থির করে নিতে পারো এবং পরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, রাজা দনুজমর্দন দেবের পুত্র যদু কি নাম গ্রহণ করে সিংহাসনে বসেছিলেন? অপশন এতে রয়েছে ইলিয়াস শাহ, অপশন বিতে রয়েছে হোসেন শাহ, অপশন সি জালালউদ্দিন, অপশন ডি যদুনাথ। এই দনুজমর্দন দেবের পুত্র যদু কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করে এই জালালউদ্দিন নাম নিয়ে সিংহাসনে বসেন, কাজেই সঠিক উত্তর কিন্তু অপশন সি জালালউদ্দিন। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অপশন এতে রয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ, অপশনগুলো ভালো করে লক্ষ্য রাখবে। অপশন বিতে রয়েছে রাষ্ট্রীয় সাহিত্য সংসদ, অপশন সিতে রয়েছে রাষ্ট্রীয় সাহিত্য পরিষদ, অপশন ডিতে রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। সঠিক উত্তর কিন্তু আশা করি তোমরা সবাই জানো, অপশন ডি বঙ্গীয় সাহিত্য পরিষদ। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলি পদ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইতিপূর্বে আমি বলেছি, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই পারবে। দেখো অপশন এতে রয়েছে 401, অপশন বিতে 409,
অপশন সিতে 418, অপশন ডিতে 421। আমি ইতিপূর্বে বললাম এই ক্লাসেই, সঠিক উত্তর কিন্তু অপশন সি 418। পরে 43 নম্বর কোশ্চেন, শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের যে অনুবাদ করেছিলেন তার কাহিনী কোথা থেকে গ্রহণ করেছিলেন? অপশন এতে রয়েছে দেখো বাল্মীকি রামায়ণ, অপশন বিতে কাশিদাসী মহাভারত, অপশন সিতে ব্যাসদেব রচিত মহাভারত এবং অপশন ডিতে জৈমিনী সংহিতা। দেখো এটি প্রথম অপশনটি কিন্তু হবে না, কেননা বাল্মীকি রামায়ণ আছে, ঠিক আছে, আর শ্রীকর নন্দী কিন্তু মহাভারতের অনুবাদক, কাজেই প্রথম অপশনটি কিন্তু বাদ। তো এই তিনটির মধ্যে সঠিক উত্তর কিন্তু অপশন ডি জৈমিনী সংহিতা। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, পরাগুলি মহাভারত কে রচনা করেন? অপশন এতে রয়েছে শ্রীকর নন্দী, অপশন বিতে পরমেশ্বর দাস, অপশন সিতে রয়েছে কাশিরাম দাস, অপশন ডিতে রয়েছে দ্বিজবংশী দাস। সঠিক উত্তর কিন্তু অপশন বি পরমেশ্বর দাস। কেন? তিনি সম্রাট পরাগল খানের সভাকবি ছিলেন এবং তার নির্দেশেই কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন এবং তার রচিত মহাভারতকে সেই জন্য পরাগুলি মহাভারত বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব নিজের একটু ভুল হলো, শ্রী চৈতন্যদেব নিচের কোন গ্রন্থটি পাঠ করেছিলেন? দেখো অপশন এতে রয়েছে অন্নদামঙ্গল, অপশন বিতে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, অপশন সিতে রয়েছে মনসামঙ্গল, অপশন ডিতে রয়েছে চণ্ডীমঙ্গল। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি শ্রীকৃষ্ণ বিজয়। পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কাব্যভাবনা এবং রচনার বিবর্তনের পথরেখা অনুসরণ করে এই যুগকে কটি ভাগে ভাগ করা হয়? এটি কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, প্রথম দিকেই তোমরা যারা পড়েছো তারা অবশ্যই জানো উত্তর কিন্তু। আচ্ছা অপশনগুলো আগে বলি, অপশন এতে রয়েছে 2টি, অপশন বিতে রয়েছে 3টি, অপশন সিতে রয়েছে 4টি, অপশন ডি 5টি। সঠিক উত্তর কিন্তু অপশন বি 3টি পর্বে কিন্তু ভাগ করা হয় মধ্যযুগকে। কি কি বলতো? চৈতন্যদেবকে একটা স্টপ ধরে করা হয়েছে, চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য পরবর্তী, এই 3 যুগে ভাগ করা হয়। পরের প্রশ্ন 47, নিচের কোন ঘটনাটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে ভীষণ ক্ষতিগ্রস্ত করেছে? প্রত্যেকেই পারবে আশা করি, তোমরা একটু যদি ভাবো তাহলে কিন্তু উত্তরটি পারবে। দেখো অপশন এতে রয়েছে পলাশী যুদ্ধ, অপশন বিতে রয়েছে ভারতচন্দ্রের মৃত্যু, অপশন সিতে রয়েছে তুর্কি আক্রমণ, অপশন ডিতে রয়েছে চৈতন্যদেবের আবির্ভাব। চৈতন্যদেবের আবির্ভাব কোনোভাবেই নয়, কেননা চৈতন্যদেবের আবির্ভাব কিন্তু মধ্যযুগীয় সাহিত্যকে আরও উৎকৃষ্টতম করেছিল, ঠিক আছে, আরও ভালো করেছিল। আবার ভারতচন্দ্রের মৃত্যু নয়, কেন? ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে আমরা মধ্যযুগকে শেষ হতে দেখেছি, আর পলাশী যুদ্ধ তো সেই আলাদা একটা ব্যাপার। তো এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি তুর্কি আক্রমণ, কেননা তুর্কি আক্রমণের জন্যই আমাদের প্রায় 150 থেকে 200 বছর কিন্তু কোনো সাহিত্য রচিত হয়নি, তুর্কি শাসকদের বর্বর অত্যাচারের প্রেক্ষিতে। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, চৈতন্যদেব কত সালে জন্মগ্রহণ করেন? দেখো অপশন এতে রয়েছে 1486, অপশন বিতে রয়েছে 1446, অপশন সিতে রয়েছে 1524, অপশন ডিতে রয়েছে 1584। দেখো সঠিক উত্তর কিন্তু 1486, অপশন এ। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? অপশন এতে রয়েছে হিন্দু ধর্ম, অপশন বিতে রয়েছে বৌদ্ধ ধর্ম, অপশন সিতে রয়েছে জৈন ধর্ম, অপশন ডিতে খ্রিস্ট ধর্ম। পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, অপশন বি সঠিক উত্তর।
এবং তাদের শাসনামলেই কিন্তু চর্যাপদ রচিত হয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে সেটা কিন্তু নেপালে চলে যায়। নেপালে যেসব সাধকরা চর্যাপদ রচনা করেন তারা কিন্তু সেটাকে নেপালের দিকে তিব্বতে নিয়ে যায়। পরে নেপালের রাজগ্রন্থাগারে কিন্তু সেটিকে রাখা হয়। তোমরা প্রত্যেকেই জানো, ইতিপূর্বে জেনে এসেছো। দেখো পরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন। তুর্কি আক্রমণকালে কোন রাজবংশ বাংলাদেশের শাসনভারে, এখানে একটু প্রশ্নটা ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। প্রশ্নটি এমন হবে, তুর্কি আক্রমণকালে কোন রাজবংশের হাতে বাংলাদেশের শাসনভার ছিল? দেখো অপশন এতে রয়েছে গুপ্ত রাজাদের, অপশন বিতে রয়েছে পাল রাজাদের, অপশন সিতে রয়েছে সেন রাজাদের, অপশন ডিতে রয়েছে মৌর্য রাজাদের। সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি, সেন রাজাদের হাতে, ঠিক আছে। এবং এতক্ষণ তো 50টি প্রশ্ন এবং উত্তর আমি বললাম। তো তোমাদের জন্য একটি শেষে প্রশ্ন রেখে যাচ্ছি, এটির উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেবে। দেখো প্রশ্নটি 51 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয়েছিল যার গোয়ালঘর থেকে? আমরা পড়েছি কে আবিষ্কার করেছিল, কোথায় আবিষ্কার হয়েছিল। এবার প্রশ্নটি হচ্ছে কিন্তু যার গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়, মানে কার বাড়ি থেকে আবিষ্কার হয়েছিল এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি, ঠিক আছে। অপশন এতে রয়েছে বসন্তরঞ্জন রায়, অপশন বিতে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন সিতে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন ডিতে দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আরও কোন বিষয় নিয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেটিও তোমরা জানাবে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।